এটা দেখিনি, যেহেতু এটা টিম, ধূমকেতু দেব একা নয়, এই মঞ্চে যারা মানে টেবিলে এই পাশে যারা বসেন তারা সবাই স্টেক হোল্ডার। কিন্তু আমি যদি আমার কথা বলি, আমি সবসময় যে দেব একা নয়, ইন্ডাস্ট্রি বড় হয়। এবারে ইন্ডাস্ট্রি বড় হতে গেলে আমি আমার ছবিটার জন্য তাহলে তো আমি দিদিকে এটাই বলতাম না, আমি তো বলতাম না, আমি শুধু বলতাম দিদি আমি ধূমকেতুতে শো পাচ্ছি না, বা অরূপ বাবু যেবার মিটিংটা হতো, আসলে ইন্ডাস্ট্রি শো পাচ্ছে না। মানে কালকে আমি বছর দুটো ছবি করি, খুব কম বছর গেছে যেখানে আমার তিনটে ছবি রিলিজ হয়, আদারওয়াইজ দুটো ছবি আমার বছর কেটে যায়। সেখানে যে দাঁড়িয়ে বাংলা ছবি একটা প্রেসিডেন্ট সেট করা কি সিঙ্গেল স্ক্রিনে 50% শো পাওয়া যাবে, এরপরে কাউকে ওই লড়াইটা করতে হবে না কি আমি শো পাচ্ছি না, এইটা প্রাইম টাইমে শো পাচ্ছি না। আজকে সরকার সেটাকে হস্তক্ষেপ করে একটা রুল বানিয়ে দিয়েছে, এইটা একটা পাশে থাকা। এবং অ্যাট দ্য সেম টাইম আমি শুধু মুখে বললাম, কাজ করলাম। কাজটা হলো কি ভাই, আমি যখন শোভ আমাকে বললো এটা আমি ভাবছিলাম খুব দারুণ ভেবেছিস, আমার দারুণ লেগেছে, আর আমার প্রমোশন আইডিয়াগুলো খুব ভালো লাগে। নিজেও প্রমোশন করতে ভালোবাসি, নিজেও কিছু একটা আউট অফ দ্য বক্স করতে ভালোবাসি। আমার সত্যি ওর আইডিয়াটা ভালো লেগেছে এবং চলে যায় এনি হেল্প ওই দিনে। ইনফ্যাক্ট আমি বেরোনোর পর ওকে আবার বললাম তোর কিছু বলতে হবে, কানে কানেই বলছিলাম আর কিছু তুই চাস আমি আরো কিছু বলি, আরো কিছু করি যাতে তোর সিনেমার হেল্প হবে। আমার মনে হয় দিস ইজ অলসো ওয়ে অফ সাপোর্টিং বাংলা সিনেমা। এবং আমার কোনো ইনসিকিউরিটি নেই, আমার কোনো ভয় নেই। আমার মনে হয় কি যত বাংলা ছবি বক্স অফিসে বাড়বে তত আমার পার্সোনাল লাভ, কারণ আমার ছবিও তারপরে আসবে। সিনেমা দেখাটা হচ্ছে একটা অভ্যেস, মানে এইটা হঠাৎ করে সিনেমা দেখতে যাও তা নয়, কিন্তু এই অভ্যেসটা যদি থাকে, আমার ছবি হোক, ওর ছবি হোক, অর্চিতা পরে অন্য কাউকে নিয়ে ছবি হোক, এই রোটেশনটা হতে থাকবে, মানুষের বিশ্বাসটা বাড়তে থাকবে। সেই জন্য আজকে সাউথ ইন্ডাস্ট্রি 500 কোটি 600 কোটি সিনেমা করতে পারছে, এইভাবে তো ওরা শুরু করেছে। তো আমার দিস ইজ দ্য প্রসেস। আর আমি বিশ্বাসী কে বছর দুয়েকের মধ্যে আমরা যে কোনো ভাষার ছবির সঙ্গে ইকুয়ালি পাঙ্গা দিয়ে লড়াই করতে পারবো, গল্প নিয়ে, প্রেজেন্টেশন নিয়ে, মাউন্টিং নিয়ে, সমস্ত কিছু নিয়ে। একজন এক্সিবিউটার দাঁড়িয়ে বলেছিল আমাকে যে এই ধূমকেতু কিছুদিন আগে এইখানে বসে বসে আমাকে বলেছিল, মিটিং এ দিন সেম রুমটাই ছিল, আমাকে বলেছিল বাংলা ছবিকে আমি যদি 4টে শো দিই, বাংলা ছবিকে হাউসফুল করতে পারবে, তুই যে এত বড় বড় কথা বলছিস। আমি উঠে বলেছিলাম যদি সুযোগ পাই 100% হাউসফুল করে দেখাবো, কিন্তু লড়াই করার জায়গাটা যদি না পাই তাহলে লড়াই করবো কোথায়? নুন শো দিয়ে 12টার সময় দিয়ে তুমি আমাকে বলছো 6টার সময় শো হাউসফুল ছিল, সেইটার সময় আমি লড়াই করতে পারবো না। তুমি 6টার সময় দুটো শো দাও, একটা ওইখানে রাখো, একটা হিন্দিকে দাও, একটা আমাকে দাও, তারপর লড়াইটা হবে। আজকে সেই মানুষটাই মানে ওর পাশে হলে 3টে করে শো লাগানো হয়েছিল, 4টে শো লাগানোর কথা ছিল, যেহেতু কুলি একই ডিস্ট্রিবিউটার ছিল তো আমরাই বললাম কি কুলিকে দিয়ে দাও। বাকি আমার 3টে শো 11টার মধ্যে 11টা 11টা হাউসফুল। তাহলে 16টার মধ্যে 16টা। মাল্টিপ্লেক্সে লোকে বলতো কি সকালবেলা বাঙালিরা ঘুম থেকে উঠে বাংলা ছবি দেখতে যায় না। সকাল 7টা থেকে আমাদের শো হাউসফুল হয়েছিল। প্রথম শো খুলেছিল সাউথ সিটি আইনক্সে, সেইটা হাউসফুল হওয়ার সঙ্গে সঙ্গে লেক মলে সিনেপলিস খুলে দিল, অ্যাক্রোপলিসে হল খোলা হলো, দৃষ্টিকে খোলা হলো, কল্যাণীতে খোলা হলো। আমরা কম করে 40টা মর্নিং শো, 7টা থেকে 9টার মধ্যে 40টা শো ওয়াজ দেয়ার অল ওভার বেঙ্গল, 40টা শো হাউসফুল, নাইট শো। রাত্রে 11টা 45 12টার সময় শো খোলা হয়েছে। আমি বাবাইকে বলছি কি, বাবাই মানে আমাদের ডিস্ট্রিবিউটার, সে আমাকে পাঠিয়েছে, দাঁড়া বলে কি তুই কি পাগল টাগল হয়ে গেছিস? দাদা ঘুমোতে পারছে না রাতে। হ্যাঁ, দাদা তুই আমাকে আধ ঘন্টা দাও, আমি তোমাকে পাঠাচ্ছি। আধ ঘন্টার মধ্যে আমাকে পুরো এলো করে পাঠিয়ে দিল। দেখো দাদা, আমি বলছি না, অল ওনাররা কনফিডেন্ট, আমি কেন ছাড়বো ব্যবসাটা। তো তুমি মানে যেটা বলছিলাম ধূমকেতু আমার এই ভয়টাই আছে, ধূমকেতু 2 নিয়ে এই যে ভালোবাসাটা যেভাবে মানুষ হই হই করে সেলিব্রেট করেছে একটা সিনেমাকে, এই সেলিব্রেশনটা না মানে আমার ভয়কে আমি যদি রিপিট না করতে পারি ধূমকেতু 2 দিয়ে, মানে তুমি যদি আমার জায়গায় এসে বসো, মানে যেই দর্শকগুলো ধূমকেতু 2 নিয়ে কথা বলছে, বা আমিও চাই ধূমকেতু 2 করতে, কিন্তু আমি ভয় এটাকে এর উপরে যদি না করতে পারি। কেউ যদি আমার চেয়ারে এসে বসে দেখে পুরো ব্যাপারটা, এটা একটা অন্য একটা একটা স্বপ্নের জগৎ, এটা আমরা কেউ কল্পনা করতে পারি না। তোমরা এজ এ রিপোর্টার, তোমরা তো বাংলা ছবিরই একটা অংশ। ডেমোক্রেসি 4টে পিলার যদি হয়, তো সিনেমার 4টে পিলার মধ্যে তোমরা একটা পিলার। তোমরা এই 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 ভালোবাসাটা কোনোদিনও দেখোনি হয়তো। মানে আমরা যেরকম মুগ্ধ হয়ে আছি, তোমরা ওরকম ভাবেই মুগ্ধ হয়ে আছো। তুমি তো বলছো কি রাত্রে 11টা 45 শো গেছিলাম, 80% হাউসফুল, 70% হাউসফুল, এটা তো নর্মাল না। কিন্তু আমার ভয় যদি আমি ধূমকেতু 2 করি, তুমি উল্টো দিকে প্রশ্ন করে ধূমকেতু 1 তো 7টার সময় হাউসফুল ছিল, 9টার সময় হাউসফুল ছিল, তোমরা তো 15 কোটি টাকা করেছো প্রথম সপ্তাহে। সেটা না মানে ধূমকেতুর সঙ্গে আমি কতটা জাস্টিফাই করতে পারবো সেটা আমি জানি না, কিন্তু আমি জানি অন্য একটা গল্প নিয়ে এলে কোনো প্রত্যাশা থাকবে না। অ্যাজ এ প্রডিউসার আমরা ভীষণ হ্যাপি। আমি তোমাদের চ্যানেলের মাধ্যমে প্রত্যেকটা মানুষকে ধন্যবাদ জানাতে চাই যারা ধূমকেতুর সঙ্গে যুক্ত ছিল। আমি প্রথম দিন থেকে একটাই কথা বলছি, যবে থেকে রিলিজ হয়েছে আমি অনেকগুলো টাচুট ভগবানের আশীর্বাদে যারা দেখছেন তাদের ভালোবাসায়, বাবা মায়ের আশীর্বাদে অনেকগুলো হিট, সুপার হিট ফ্লপও দেখেছি, ব্লকবাস্টারও দেখেছি। যেমন লাস্ট ছবি খাদান ওয়াজ ব্লকবাস্টার। কিন্তু ধূমকেতুর যে আবেগটা, যেই সম্মানটা আমরা পেয়েছি, যেই বক্স অফিস তো নাম্বার চেঞ্জ হতে থাকে, টেলিফোন নাম্বারও নাম্বার থাকে,
র্যাঙ্কিং কোনদিন পার্মানেন্ট হয় না। কোনো কোনো দিন কেউ এসে এই নাম্বারটাকে বিট করবে, অন্য কোনো ছবি আসবে, অন্য কোনো হিরো আসবে, অন্য কোনো পরিচালক আসবে, এটা রয়ে যাবে। এই লড়াই করে শো পাওয়ার থেকে আরম্ভ করে 10 বছরের যন্ত্রণা একটা ছবি আটকে থাকার থেকে সেটাকে রিলিজ করা, এবং রিলিজ করার পর এই ভালোবাসাটা আমি হয়তো জীবনে আরো হয়তো ব্লকবাস্টার দেবো, কিন্তু ধূমকেতুর যে ভালোবাসাটা, ধূমকেতুর যে ইমোশনটা না, আমার জীবন শ্রেষ্ঠ ইমোশন হয়ে থেকে রঘু ডাকাত নিয়ে সবচেয়ে বেশি চিন্তা যার, তার নাম হচ্ছে শ্রীকান্ত মহতা। সে শুধু আমাকে ফোন করে, তুই কবে থেকে ঢুকবি, তুই কবে থেকে প্রমোট করবি, তুই কবে থেকে করবি। আমাকে আর আমার অফিসকে, শান্তনকে, গ্রুপের প্রত্যেক দিনই আমার কাছে আসে, এটা কবে ছাড়বো, এটা কবে ছাড়বো। তো আদারওয়াইজ রঘু ডাকাত আমার কি কোথাও দিন যেটা রানাদাই বলছিল কি, আমি একটা কথা দিয়েছিলাম খাদানের সময়, কি যদি খাদান হিট হয়, খাদানটা একটা বিশাল বড় মাউন্টেন একটা ছবি ছিল, যদি এইটা যদি আমার ব্রেকিং মনে যদি হয়, আমি কথা দিচ্ছি কি আমার পরের ছবিটা এর চেয়ে বেশি বড় হবে। এবারে যেহেতু রেকর্ডেডই হচ্ছে, পরশু দিন গান লঞ্চ হবে, আমরা গান থেকে টিজার তো রিলিজ হয়ে গেছে, সবাই খুব ভালো বলে, টিজারটা ভুলে যাবে। এবারে গান থেকে আমরা শুরু করি যাত্রাটা, রিলিজ অবধি আপনারা দেখুন, তারপরে আপনারা বিচার করুন যে বাংলা ছবিতে এরকম ভিজুয়াল, এরকম মাউন্টিং, এরকম ভাবে প্রেজেন্টেশন আগে হয়েছে কি। আপনারাই আমাকে ভালোবাসা দিয়েছেন যারা ছবিটা দেখেছেন, আজকে আমি ভালোবাসাটা ফেরত দেওয়ার সময়। রঘু ডাকাতে আমরা এসবিএফ থেকে আরম্ভ করে, দেব এন্টারটেনমেন্ট থেকে আরম্ভ করে, ধ্রুব ব্যানার্জি থেকে আরম্ভ করে সমস্ত কলাকুশলী, ইভেন টেকনিশিয়ানস, তারা জীবন দিয়ে কাজ করেছে। এবং আমি কথা দিচ্ছি যে বাংলার দর্শক এর আগে এরকম ছবি দেখেন, ভালো খারাপ পরের ব্যাপার। প্রত্যেকটা ফ্রেমে আপনারা আমাদের পরিশ্রম দেখতে পাবেন, প্রত্যেকটা ফ্রেমে আপনারা দেখতে পাবেন যে যত্ন নিয়ে বানানো হয়েছে, প্রত্যেকটা ফ্রেমে আপনারা দেখতে পাবেন যে স্বপ্ন দেখেছিল এরা, যে বড় করবে এবং স্বপ্ন সত্যি হতে চলেছে। রঘু ডাকাত এরকমই একটা ছবি, সেটা একদম সাইলেন্ট ছিল। ছবিটার মধ্যে যেটা মূলভাবে দেখানো হয়েছে যে একজন যদি উগ্রপন্থী যদি বলি, তার ব্যাক স্টোরি কি, তাদের কি কি ছেড়ে যায়, মানে হঠাৎ করে তুমি যদি চলে যাও, তার একটা বউ, একটা বাচ্চা, একটা একটা বাবা মা, একটা বন্ধু, ধরো একটা পৃথিবী ছেড়ে চলে যায়, তাদের কি হয়, তাদের সমস্যাগুলো কি হয়, আমরা সেই ব্যাক স্টোরিটা দেখাতে গেছি। এবং এইটা যদি অন্য কেউ করতো, লোকে রিলেটই করতে পারতো না। আজকে যেইভাবে ছড়িয়েছে, আমার কথা বলা, আমাদের মূল লক্ষ্য এটা নয় কি এটা বিক্রি করা, আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি এদেরও একটা জীবন থাকে। আমরা তো সবসময় তাই প্রাক্তন বলে একটা ছবি, তাদের আমরা টনিক করেছি, বা প্রজাপতি যে বাবার ছেলে, সেই তাদের একটা গল্প। ওই যদি একটা একটা যদি এরকম একটা চরিত্র হয়, তাও তো একটা গল্প হতে পারে, তাও তো একটা ব্যাকস্টোরি হতে পারে। আর আজকে তোমাদের আমার মনে হয় একটা গর্ব হওয়া উচিত যে বাংলা ছবিতে এরকম ধরনের গল্পও বলা হচ্ছে। অ্যাজ এ ইন্ডাস্ট্রি, আমি অ্যাজ অ্যান অ্যাক্টর, আমি শুধু বাবা ছেলে বা কাকা ভাইপো বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড তাদের গল্প শুধু বলছি না, আমি এমন একটা সাবজেক্ট করছি সাহস সাহস নিয়ে, যে আমি যেটা বলতে চাইছি যে তাদেরও একটা গল্প আছে, তারা কি কি হারিয়ে যায়, তাদের ব্যাক স্টোরিটা কি হতে পারে, তারা কিভাবে কষ্ট পায়, তাদের পরিবার কিভাবে কষ্ট পায়, সেইভাবেও তো গল্প বলা যায়। তুমি যেটা বলছো সেটা না হলেও এরকম প্রচুর গল্প আমিই করেছি, কিন্তু এটাও তো সত্যি নাকি এরকম ধরনের গল্প বাঙালি সাহস করে বলছি। এবারে এই ধরনের গল্প যদি না বলতে পারি, তো তুমি হলিউডে অজস্র টেরিজম নিয়ে গল্প আছে, বলিউডেও বলিউডও। তো সেই জায়গা থেকে আমার মনে হয় একটা ইন্ডাস্ট্রি বড় তখনই হবে যখন বিভিন্ন রকমের গল্প বলা হচ্ছে। আমরা যদি একই রকম যদি কৌশিক গাঙ্গুলি যদি অর্ধাঙ্গিনী করতো, আরেকটা অর্ধাঙ্গিনী পার্ট 3 পার্ট 4, তাহলে ওইটা তো ঠিকই আছে, জানা কথা কি হচ্ছে। হ্যাঁ। কিন্তু একটা লোক ব্যারিয়ার ভাঙছে, একটা লোক তার যা যা করছে তার থেকে বেরিয়ে আরেকটা চেষ্টা করছে, কেন বাংলা ছবি যেন আরো উন্নত হয়। বাংলা ছবি এটা তো এখন তো গল্প শুনে বুঝেই গেছো এটা ব্যবসার জন্য তো ভাবা হয়নি, ব্যবসার জন্য ভাবলে হয়তো অন্য কিছু একটা ফ্যামিলি ড্রামা হতে পারতো। তো এটা সাহসিক পদক্ষেপকে আমি একটা অন্যরকম ছবি করতে চাই। আমার দর্শক যারা কৌশিক গাঙ্গুলি বানিয়েছে, রানা সরকার বানিয়েছে, দেব বানিয়েছে, রুদ্র বানিয়েছে, আমরা এমনও গল্প বলতে চাই যেটা শুধু আমি না, আমার ইন্ডাস্ট্রিতেও আলোচনা হতে পারে, এরকম গল্প আমাদের ইন্ডাস্ট্রিতে বলা হয়।